দেই। ধরেন আমাদের বাংলাদেশ বিমান বা আমাদের বাংলাদেশ রেলওয়ে, এই দুটি খুবই শক্তিশালী, খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের। কিন্তু আপনি দেখবেন আমাদের বিমান লসে আছে, আমাদের রেলওয়ে লসে আছে। আমি সেদিন একজন উপদেষ্টার কাছ থেকে শুনলাম, ওনারা সম্প্রতি কাতারে গিয়েছেন এবং কাতার এয়ারলাইন্সের সাথে ওনারা একটা আলোচনা করেছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সটাকে কাতার এয়ারলাইন্সকে ওই যে চুক্তি ভিত্তিতে বা একটা লিজ আকারে দেওয়া যায় কিনা। তো কাতার এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে তোমাদের এয়ারলাইন্সের সাইজ এত ছোট, এটা আমাদের পোষাবে না। দেখেন আমাদের 18 কোটি মানুষ এর দেশ হয়েও কাতারের মতো একটা ছোট দেশ এই ধরনের কথা বলে তারা এটাকে রিজেক্ট করেছে। তো এখন স্বাভাবিকভাবে আমাদের একটা প্রবণতা আছে, আমাদের একটা সময় ছিল যখন আমরা সরকারি ব্যবস্থাপনাগুলোকে সবসময় বেসরকারি ব্যবস্থাপনার উপর ছেড়ে দিয়েছি। এবং আমাদের এখানে একটা দেখবেন যে কোনো জিনিস যদি বলে এটা দেশি এটা বিদেশি, আমাদের একটা সাধারণ প্রবণতা যে বিদেশি জিনিসটার মান ভালো। আমাদের এখানে লোকেরা আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য দেশের জমি বিক্রি করে বিদেশ পাড়ি দেয়। কেন দেয়? কারণ তাদের ধারণা সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি আছে, সেখানে নিরাপত্তা আছে, সেখানে উন্নয়ন আছে। এই জিনিসগুলো খুবই মৌলিক। আমাদের রাস্তা দিয়ে একটা সাদা চামড়ার মানুষ হেঁটে গেলে আপনি দেখবেন পেছনে পেছনে লোকেরা হাঁটে, ছোট ছোট বাচ্চারা সেদিকে তাকায়, এজ ইফ একটা কিছু এসেছে। ইভেন মানে আমাদের নিজেরই সমালোচনা যে দু চারটা সাদা চামড়ার লোকের সাথে হাত টাত মেলাইতে পারলে, দু চারটা সেলফি তুলতে পারলেও আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করি। এই কথাগুলো কেন বলছি? যে আমরা কোনো কিছু থেকে বিচ্ছিন্নভাবে চিন্তা করলে হবে না। সেই জন্য আমাদের দলীয়ভাবে আমরা বলেছি যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, শুধু এই বক্তব্যই আমাদের সার নির্যাস হলে হবে না, বরং আমাদের আত্মপর্যালোচনা করতে হবে যে বন্দর ব্যবস্থাপনায় বা এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গুরুত্বপূর্ণ আর্থিক সংশ্লিষ্টতা জায়গাগুলো আমাদের কি অসুবিধা কি সুবিধা আছে। উদাহরণ হিসেবে অনেক কথা বলা যায়। আমাদের গার্মেন্ট সেক্টর ডেভেলপ করতে বিদেশিদের আমরা সাহায্য নিয়েছি, আমাদের খনিগুলো কর্মক্ষম করতে আমরা বিদেশিদের সাহায্য নিয়েছি। তো এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে স্ট্রেট কাট কোনো কিছুকে স্বার্থের দৃষ্টিকোণ থেকে বা আবেগের দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে বাস্তবতার বিবেচনায় আমরা ডায়ালগ গুলো করা দরকার। আমরা সরকারের ওই জায়গায় তীব্র সমালোচনা করছি। আপনাদের কি ম্যান্ডেট আছে কি ম্যান্ডেট নাই এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয় বা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। কেন? কারণ সরকার যখন থাকে তখন যে কোনো বিষয় আসলেই সেটা তার ম্যান্ডেটের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ সে বলতে পারবে না, এখন যদি আমাদের এখানে এসে কেউ মিসাইল অ্যাটাক করে, সরকার বলতে পারবে না যে এটা আমাদের ম্যান্ডেটের বাইরে, তাকে সেটাতে এঙ্গেজ হতে হয়। এই কথাগুলো যদি এইভাবে আসে তাহলে সুন্দর শোনায়, কিন্তু যখন বলা হয় সব কিছু করার ম্যান্ডেট আমাদের আছে, তখন সেখানে অহংকার এবং এক ধরনের প্রশ্ন সৃষ্টি হয়। আমি যেটা দেখছি, সরকারের সাথে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যত না বেসিক ইস্যু নিয়ে তর্ক, তার চাইতে বেশি হচ্ছে কথা চালাচালি আর একে অপরকে ইগোতে আঘাত করার একটা ঝগড়া আমাদের মধ্যে শুরু হয়েছে। দেখেন মৌলিকভাবে বিতর্কটা কি নিয়ে? ডিসেম্বর না ডিসেম্বর টু জুন যদি আমরা ধরি যে এখন সবচেয়ে মানে সন্দেহ সংশয় বা বিতর্কটা এটা নিয়ে চালু হচ্ছে। আমি তো এক পাশে সরকারকে বসিয়ে রেখে এক পাশে বিএনপি এবং আমরা সব রাজনৈতিক দলেরা বসে জনগণের কাছে জবাবদিহি করার পক্ষে যে কেন আমরা ডিসেম্বর চাই, আর সরকার বলুক কেন সে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত চায়। সরকারের কথা যদি যুক্তি থাকে, জনগণ তো নিশ্চয়ই এই 3 মাস 6 মাসের জন্য রাষ্ট্র আটকে থাকবে না। আর আমাদের যদি যুক্তি থাকে, সরকার কেন এখানে রহস্যজনকভাবে কোনো রোড ম্যাপ না দিয়ে এই ধরনের জটিলতা সৃষ্টি করবে। সুতরাং আমরা বারবার বলি যে আসেন আমরা উন্মুক্ত আলোচনা করি, বন্দর নিয়ে ওপেন ডিসকাশন হোক, পাবলিক শুনানি আমরা শুনি। বিদেশি যাদেরকে দুবাই ভিত্তিক যাদের সাথে চুক্তিটা করা হচ্ছে সেখানে লুকোচুরি কেন? সেখানে কেন জনগণকে ইনভলভ করা হচ্ছে না? সেখানে কেন আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে না? আমরা এই জন্য দাবি তুলেছি, যদি কোনো বিদেশি ভেন্ডারকে এখানে ইনভলভ করতে হয়, কাউকে যদি লিজ দিতে হয়, তাদের সাথে কি চুক্তি হয়েছে, তাদের সাথে চুক্তির সুবিধা কি, সেখানে একটা মানে শর্ট অ্যানালাইসিস আমাদের লাগবে। স্ট্রেংথ কি, অপরচুনিটি কি, উইকনেস কি, থ্রেট কি, এটা পাবলিক হিয়ারিং এ দিতে হবে।
দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিতে হবে। আমি বুঝি না, আমি কিছুটা প্রিন্স ভাইয়ের সাথে একমত যে যখন আপনাদের 15ই আগস্টের ছুটির সিদ্ধান্ত নিতে দরকার হলো তখন আমাদেরকে কেন ডাকলেন? এবং শুধু ডাকলেন না, আমাদের কিন্তু পরামর্শ করা হয়নি। আমাদেরকে ডাইকা বললো যে 15 আগস্ট ছুটিটা বাতিল করতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত আছেন। আমরা শুধু বলছি হ্যাঁ হ্যাঁ আছি, ইয়েস, শুধু এতটুকুই। এরপরে আমাদের সাথে কি মিটিং করলেন? এরপরে আমাদের সাথে মিটিং করলেন যখন ভারতীয় পত্র পত্রিকায় বাংলাদেশের রিলিজিয়াস হারমোনি ধ্বংস করার জন্য একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে, তখন আমাদেরকে দাঁড় করানো হলো। আমরা সবাই হাতে হাত রেখে বললাম আমরা ঐক্যবদ্ধ আছি। ব্যাস, একটা ছবি তোলা, একটু বক্তৃতা, ওনাদের কাজ হয়ে গেছে। থার্ড, আমাদেরকে ডাকলেন কেন? জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম কিভাবে হবে এটা নিয়ে কথা বললেন। তো বন্দরের সময় ডাকলেন না কেন? করিডোর নিয়ে আলোচনা করার আগে আমাদের সাথে পরামর্শ করলেন না কেন? ডিসেম্বরে হইলে আর ডিসেম্বর থেকে জুন হইলে কি হবে এটা আমাদেরকে ডাইকা আমাদের সাথে ওপেন ডিসকাশন করতে অসুবিধা কোথায়? আমি একটা জিনিস বলি, এখানে আমরা সবাই জাতীয় রাজনীতিবিদরা, বেশিরভাগ সিনিয়র ভাই আমাদের রাজনীতিবিদরা আছেন। জনগণ কিন্তু বন্দর নিয়ে বদান না, সাধারণ জনগণ। সাধারণ জনগণ আপনার সংস্কার নিয়ে এত বেশি নিয়ে ভাবে না। আপনি রাস্তায় যে লোকটা শুয়ে আছে, যে লোকটা রিক্সা চালায়, যে লোকটা ঘর ভাড়া দিতে পারছে না, তার ঘর ছেড়ে দিতে হচ্ছে, তাকে যদি আপনি এগুলো জিজ্ঞেস করেন যে বন্দর বিদেশিদের হাতে দিলে ভালো হবে না আমরা করবো, সে এগুলো তার কনসার্ন না। সেই জন্য ডক্টর ইউনূস বা এরকম সরকাররা অ্যাডভান্টেজ পায়, যেহেতু মানুষের কমন ধারণা যে প্রফেসর ইউনূসের আমলে আমরা অনেক ভালো আছি, প্রফেসর ইউনূসের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, প্রফেসর ইউনূসের আমলে রাজনৈতিক সংঘাত অন্য সময়ের তুলনায় কম। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, জনগণকে সাথে নিয়েই আমাদেরকে এই জিনিসগুলোর যুক্তি তুলে ধরতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি এই কথা বলে যে পরস্পর কাদা ছড়াছড়ির সংঘাত আর ইগো ঝগড়া অনেক হয়েছে, 9 মাস ধরে আমরা করেছি। এবার আমরা শেষ করি। আসেন সব রাজনৈতিক দলের লোকেরা অহেতুক আলোচনাগুলো না তুলে, একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি এবং একটা সমাধানের পথ বের করি। যদি এটা না হয়, সামনে যে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি, সেই অন্ধকার আমাদেরকে 9 মাস আগের অন্ধকারের চাইতে গহীন অন্ধকারে নিমজ্জিত করবে। আমরা চাই না সে অন্ধকারে আবার আমরা ফিরে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।